এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় সারের সুষম ব্যবহার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সেখানে আমরা কথা বলবো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ডক্টর মণিদীপ্ত সাহার সঙ্গে। নমস্কার। নমস্কার। আচ্ছা মণিদীপ্তবাবু, আজকাল খুব শুনি একটা কথা, সেটা হচ্ছে যে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে। এর মূল কারণগুলো কি কি?
আজকের আলোচনার বিষয় সারের সুষম ব্যবহার। তো এই কথাটির মধ্যে 3টে জিনিস রয়েছে, যে একটি সার যেটি গাছের খাবার, সুষম অর্থাৎ প্রয়োজন যতটুকুনি ততটুকুনি, এবং তার ব্যবহার। আমরা এই যে সার ব্যবহার করি এটি আসলে গাছের খাদ্য, এটি আমরা মাটিতে প্রয়োগ করি, মাটি সেই সার বা খাদ্যটিকে গাছকে ফেরত দেয়, গাছ বড় হয়, ফলন দেয়। তো এক্ষেত্রে সার যেমন গুরুত্বপূর্ণ, এর সাথে সাথে কিন্তু মাটি যেখানে আমরা সার প্রয়োগ করছি, যেখানে গাছ বড় হচ্ছে, সেই জায়গাটিও কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের এই মাটিটি যদি সুস্বাস্থ্যে না থাকে, তাহলে কিন্তু এই যে সার ব্যবহার করছি, সেটা পরিমিত বা অপরিমিত যাই হোক না কেন, তার কিন্তু কার্যকরী ব্যবহার হবে না, অর্থাৎ গাছ সঠিকভাবে সেই খাবার পাবে না। তাহলে মাটির স্বাস্থ্য এটি খুব গুরুত্বপূর্ণ, এবং সত্যি কথা এটা যে আমাদের আজকে বিশ্বে এটা একটা অত্যন্ত জ্বলন্ত সমস্যা, যেটা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যে মাটির স্বাস্থ্যের ক্রমাগত ক্ষয় হয়ে চলেছে এবং মাটি এক প্রকার প্রায় বন্ধা অবস্থার দিকে দৌড়াচ্ছে। মূলত প্রথম কারণ যেটা, সেটা হলো যে মাটিতে আমরা অপরিমিত বা অত্যাধিক হারে রাসায়নিক সার ব্যবহার করে চলেছি অত্যাধিক ফলন লাভের জন্য, যার কুফলস্বরূপ কি হয়েছে, মাটির যে জৈবতন্ত্র বা অন্যান্য যে অবস্থাটা, সেগুলো কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে, সেটা ভেঙে পড়েছে। ফলে মাটি সঠিকভাবে সেই খাদ্য গাছকে ফেরত দিতে পারছে না, এবং মাটিতে যে জীবাণুকুল যারা রয়েছে, যারা কিনা মাটিটাকে জীবিত করে রেখে দিয়েছে, তারা এক প্রকার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে মাটির সেই দিকে ক্ষয় ঘটছে। এর সাথে সাথে এই যে আমরা রাসায়নিক সার অত্যাধিক ব্যবহার করছি, যেগুলো ব্যবহার হচ্ছে না, যেগুলো ভেঙে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ তৈরি করছে, সেগুলো মাটিকে দূষণ করছে, সেগুলো জলে দূষণ করছে, সেগুলো বায়ু দূষণ করছে, এবং সাথে সাথে আমাদের কিন্তু শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যা ডেকে আনছে। যে ফলনটা হচ্ছে সেটাও তো শরীরের পক্ষে ক্ষতিকর তো নাকি, অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার যেটা হচ্ছে? অবশ্যই এই অত্যাধিক রাসায়নিক সারের মধ্যে তো অনেক কিছুই ইমপিউরিটিস বা অন্যান্য দূষিতকারী পদার্থ থাকে, ভারী ধাতু থাকে, সেইগুলো তো আমাদের ফলন বা ফসলের মধ্যে আছে, যেটা আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এইগুলো নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে। তো এই সামগ্রিকভাবে এইগুলো দেখতে গেলে মাটির স্বাস্থ্যটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে, এবং সেই মাটির স্বাস্থ্য ঠিক রাখতে গেলে আমাদেরকে যে সার ব্যবহার করছি, সেটা সুষমভাবে অর্থাৎ প্রয়োজন অনুসারে করতে হবে, মানে তার সঠিক প্রয়োগটা করতে হবে। তো সেটা কিভাবে? হ্যাঁ, মাটিতে সার প্রয়োগ করতে গেলে আমাকে প্রথমেই যেটা জানতে হবে, যে আমি যে মাটিতে চাষ করতে চলেছি, সেই মাটিতে গাছের গ্রহণযোগ্য খাবার কতটা আছে। আমি যদি মাটির অন্যান্য রোগ যেমন অম্লত্ব, ক্ষারত্ব বা লবণাক্ততা ইত্যাদিগুলো নিয়ে চিন্তা করি, তাহলে সেগুলোর জন্য আমাকে জানতে হবে যে মাটিতে কি সমস্যা রয়েছে, কারণ সেগুলো কিন্তু গাছকে খাবার যোগান দেওয়ার বা সারকে গাছের কাছে অ্যাভেলেবেল বা সহজলভ্য করবার পেছনেও কিন্তু অনেকটা ভূমিকা পালন করে। তাহলে সেই জন্য আমাকে প্রথমেই জানতে হবে আমার মাটিটির কি অবস্থা। মাটি পরীক্ষা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। মাটি পরীক্ষা করে নিয়ে আমি জেনে নিতে পারবো যে সেই মাটিতে কি সমস্যা আছে, কি রোগ আছে, সেই অনুসারে আমি তার প্রতিষেধক দেব এবং তাকে আমি সংশোধন করব। দ্বিতীয়ত, যে মাটিতে আমি চাষ করতে চলেছি সেখানে যদি কতটা পরিমাণ খাবার উপস্থিত সেটা জেনে নিলে পরে কিন্তু আমি যতটা ঘাটতি ততটুকুনি পরিমাণ সার আমি প্রয়োগ করব। কারণ কৃষকদের মধ্যে একটা ধারণা থাকে আমি যত বেশি সার প্রয়োগ করব তত বেশি ফলন হবে, কিন্তু আদতে এটি নয়। গাছ তার প্রয়োজন অনুসারেই খাবার নেয়, আর যদি অত্যাধিক খাবার কিছু নিয়ে ফেলে সে কিন্তু ফলন কমিয়ে দেয়। যেমন আমরা যখন ইউরিয়া সার অত্যাধিক পরিমাণে ব্যবহার করি, আমার গাছের সবুজ অংশের বৃদ্ধি প্রচুর পরিমাণে হয়, গাছের কিন্তু ফলন যেটা আমরা বীজ বা তার যে ফল উৎপাদন করার ক্ষমতা কমে যায় এবং সাথে সাথে তার গুণগত মানেরও ঘাটতি হয়। তো সেই জন্য আমি যদি মাটি পরীক্ষা করে জেনে নিই আমার মাটিতে কতটা পরিমাণ খাবার আছে এবং সেই ফলাফলের ভিত্তিতে আমরা যদি পরামর্শ নিই যে কতটা সার আর প্রয়োজন, তাহলে সেই পরিমিত সার আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমার গাছ আগের থেকে অনেক বেশি ফলন দেবে, অনেক সুস্বাস্থ্যে থাকবে এবং আমাদের কিন্তু চাষের খরচ অনেক কমে যাবে। তার মানে আপনি বলছেন যে সঠিক প্রয়োগ করতে হবে রাসায়নিক সারের। তো সেই সুষম ব্যবহারের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো নিয়ম কানুন আছে? অবশ্যই নিয়ম আছে। আমরা সুষম সার ব্যবহার করবার ক্ষেত্রে আমরা যদি প্রথমে রাসায়নিক সারকে বিবেচনা করি, আমাদের এই রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথমে যে জমি তৈরির সময় যে মূল সার আমরা ব্যবহার করি পরামর্শ অনুযায়ী সেই মূল সার জমি তৈরির সময় ব্যবহার করতে হবে। অবশ্যই সেইখানে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব যাচাই করে নিয়ে সার ব্যবহার করতে হবে এবং প্রয়োজন পড়লে যে চুন বা জিপসাম তার ব্যবহার করার পরে আমাকে সেখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। সার ব্যবহারের পর সেইখানে মাটিতে প্রয়োজন অনুসারে সেচ
দিতে হবে যাতে সেই সার রোদ বা তাপমাত্রা পেয়ে নষ্ট না হয়ে যায়। সেই সার ব্যবহারের পর সেই সারটিকে চেষ্টা করতে হবে সেটি যেন মাটির তলায় থাকে। এরকম কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মেনে আমরা সার প্রয়োগ করব। এরপর আমরা যখন চাপান সার বা আরও পরবর্তী সারের ব্যবহারের দিকে যাব। চাপান সার কোনটাকে বলছেন? চাপান সার বলতে আমরা পরবর্তী ক্ষেত্রে সারের যে প্রয়োজন হয় সেই সারটাকে আমরা মূলত চাপান সার বলে থাকি। তো সেই সারটি আমি কোন সময়ে প্রয়োগ করব, গাছের কোন বৃদ্ধি দশায়, সেটাকে আমাকে জেনে নিতে হবে এবং সেই অনুসারে সেই চাপান সারের পরিমাণটা ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রেও মাটির প্রকৃতি, মাটির ধরন, সেচ কীরকম দিতে হবে, এই অবস্থাগুলো বা এই পরামর্শগুলো কিন্তু বিশেষজ্ঞের কাছ থেকে নিয়ে নিতে হবে। এটা যেরকম নিজের মতো খুশি করে করলে চলবে না। রাসায়নিক সারের ক্ষেত্রে কোন সার আমি ব্যবহার করব, আমরা সাধারণত এনপিকে আলাদা আলাদা করে সার ব্যবহার করি। এই এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো এগুলোর জন্য যেমন নাইট্রোজেনের জন্য ইউরিয়া, ফসফরাসের জন্য সিঙ্গেল সুপার ফসফেট, পটাশিয়ামের জন্য মিউরেট অফ পটাশ বা এমওপি, এগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যৌগিক সার পাওয়া যায়, যেমন ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, এরকম বিভিন্ন ধরনের সার পাওয়া যায়। কিন্তু সেগুলোও কিন্তু পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যৌগিক সার ব্যবহার করবার ফলে অন্যান্য কিছু সারের কিন্তু ঘাটতি দেখা যায়। তো সেই জন্য আমি কৃষক বন্ধুদের বারবার অনুরোধ করব তারা যেন কোন সার প্রয়োগ করবেন বা কতটা পরিমাণে করবেন সেটা যেন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে করেন। যেমন তৈলবীজ চাষের ক্ষেত্রে সালফার খাদ্যের খুব প্রয়োজন হয় বীজের মধ্যে তেল তৈরির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে ফসফরাসের জন্য অনেক চাষি বন্ধু ডিএপি সার ব্যবহার করেন, কিন্তু আমরা তখন বলি যে সেখানে ডিএপি সার ব্যবহার না করে তার পরিবর্তে সিঙ্গেল সুপার ফসফেট সার ব্যবহার করতে। কারণ সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে সালফার ঘটিত খাবার রয়েছে, যেটা ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ডিএপির মধ্যে নেই। ফলে কি হলো, চাষিকে আলাদা করে সালফার প্রয়োগ করতে হলো না। তাই এই পরামর্শটা কিন্তু কৃষককে বিশেষজ্ঞের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে হবে। এটি কিন্তু সুষম ব্যবহারের একটা ধাপ, যে আমি যে খাদ্যটির প্রয়োজন সেইটি আমি প্রয়োগ করলাম। অনুখাদ্যের ক্ষেত্রেও মাটিতে কতটা অনুখাদ্য আছে সেটা জেনে পরামর্শ অনুসারে অনুখাদ্য সময় মতো প্রয়োগ করতে হবে। অনুখাদ্যটা কি? অনুখাদ্য হলো গাছের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এই খাবার ছাড়াও কিছু খাবার রয়েছে, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ। এগুলো এতটাই সামান্য পরিমাণে প্রয়োজন হয় যে এগুলোকে আমরা মাটিতে প্রয়োগ না করে গাছের পাতায় স্প্রে করে ব্যবহার করি। কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। চাষি বন্ধুরা বিভিন্ন সময়ে ফলের বিকৃতি, গাছ থেকে ফুল খসে পড়ে যাওয়া, ফল বৃন্ত থেকে খসে পড়ে যাওয়া বা অন্যান্য অনেক রকম রোগ হয় যেগুলো এই অনুখাদ্যের অভাবে হয়। কিন্তু কৃষক বন্ধুরা সেটা সঠিক অবস্থা বা ব্যবহার জানে না বলে এই সমস্যাগুলো তারা ভুক্তভোগী হন। তো সেক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দেব যে তারা যেন সঠিকভাবে অনুখাদ্যের প্রয়োগ করেন, তা না হলে কিন্তু অনুখাদ্যের ঘাটতিতে এইগুলো সমস্যা হতে পারে। আবার অনুখাদ্য কতটা ব্যবহার করব সেটাও কিন্তু জানতে হবে, কারণ অনুখাদ্য যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা গাছের ক্ষেত্রে বিষক্রিয়ার কাজ করে। তো সেই জন্য সুষম সারের ব্যবহারের ক্ষেত্রে কতটা প্রয়োগ করব সেটা বিশেষজ্ঞের কাছ থেকে জানতে হবে, মাটি পরীক্ষার মাধ্যমে জানতে হবে, এগুলো জেনে নিয়ে ব্যবহার করতে হবে। তার মানে রাসায়নিক সার ব্যবহার করতে গেলে অনেক নিয়ম কানুন বিধিনিষেধ আছে। তো আমি যদি রাসায়নিক সার ব্যবহার না করে অন্য কোনো উপায়েও তো আমি গাছের খাবারটা দিতে পারি। হ্যাঁ, অবশ্যই দিতে পারি। আমরা সাধারণত গাছের অন্য খাবার দেবার ক্ষেত্রে জৈব সারকে আমরা বিবেচনা করি, কিন্তু এটি বাস্তব যে পুরোপুরি জৈব সার ব্যবহার করে আমরা সেই ফলনের জায়গায় এই মুহূর্তে পৌঁছাতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড পদ্ধতি বা সুসংহত পদ্ধতির পরামর্শ দিয়ে থাকি, যে সেখানে আমরা কিছুটা পরিমাণ জৈব সার, কিছুটা পরিমাণ রাসায়নিক সারের ব্যবহার করব এবং সেটা ধীরে ধীরে চেষ্টা করব যাতে জৈব সারের পরিমাণ বাড়ানো যায়। এক্ষেত্রে কয়েকটি জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, যে আমরা এক ধাক্কায় অনেকটা পরিমাণ জৈব সার ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণ জৈব সার 15%, 20%, 25% এরকম ধীরে ধীরে আমরা বৃদ্ধি করব, যাতে মাটি সেই জৈব সারটাকে নেবার জন্য তৈরি হতে পারে এবং গাছ বা উদ্ভিদ সেই খাবারটা নেওয়ার জন্য তৈরি হতে পারে। আমরা ধীরে ধীরে সেই জৈব সারের পরিমাণ বাড়াবো এবং রাসায়নিক সারের পরিমাণ কমাবো। দ্বিতীয়ত, আমরা কি ধরনের জৈব সার ব্যবহার করব সেটিও গুরুত্বপূর্ণ এবং কখন জৈব সার ব্যবহার করব সেটাও খুব গুরুত্বপূর্ণ। তার আগে তো প্রশ্ন তাহলে এসেই যাচ্ছে যে জৈব সারটা কি? হ্যাঁ, জৈব সার আর কিছুই না, আমাদের প্রাকৃতিকভাবে যে জৈব পদার্থগুলো আমরা পাই সেটিকে সঠিকভাবে পচিয়ে আমরা যখন সার তৈরি করি তার মধ্যে গাছের গ্রহণযোগ্য খাবার তৈরি হয়।
এক্ষেত্রে আমি কৃষক বন্ধুদের বা যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই জিনিসটিকে বোঝার জন্য যে কোনো ধরনের প্রাকৃতিক আবর্জনা বা বর্জ্য কিন্তু জৈব সার নয়। সেটিকে সঠিকভাবে পচালে তবেই সেটিতে খাবার তৈরি হয়, তবেই সেটি জৈব সার। এবং সেই জৈব সারটা আমরা যখন মাটিতে ব্যবহার করি, জৈব সার হিসাবে সে গাছকে খাবারের যোগান দেয় এবং সাথে সাথে বিভিন্ন ধরনের উপকারী জীবাণুরও সে যোগান দিয়ে থাকে। ফলে কি হয়, মাটি বিভিন্নভাবে উর্বর হতে শুরু করে। এই যে জৈব সারের কথা বলছেন, তাহলে কি কি ভাবে জৈব সার তৈরি করা যায়? হ্যাঁ, আমরা জৈব সার হিসেবে আমরা দুটো কাজ করতে পারি। একটা, আমরা আলাদাভাবে জৈব সার তৈরি করতে পারি বিভিন্ন প্রাকৃতিক বর্জ্য দিয়ে, যেমন গোবর সার তৈরি করতে পারি, আমরা উন্নত মানের কেঁচো সার তৈরি করতে পারি, আমরা খামার সার তৈরি করতে পারি, আমরা পাতা পচা সার তৈরি করতে পারি, এরকম বিভিন্ন ধরনের সার তৈরি করা যায়। এইগুলো কিন্তু তৈরি করতে খুব সামান্য খরচ। এগুলো যেহেতু প্রাকৃতিক সম্পদ বা রিসোর্স থেকে আমরা তৈরি করছি, ফলে এখানে কোনো খরচ থাকে না। উন্নত মানের সার এগুলো থেকে তৈরি হয়, সহজে তৈরি করা যায়, খুব কম সময়ে তৈরি করা যায়। তো এইগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের কৃষিকাজের মধ্যে, তাহলে কিন্তু আমরা আমাদের রাসায়নিক সারের পরিমাণ কমাতে পারবো এবং সারের সুষম ব্যবহারও হবে। এছাড়াও আমরা যদি জৈব সার জমিতে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সার তৈরির যে শ্রম বা পদ্ধতি, সেগুলোকে আমরা একটু এড়িয়ে যেতে পারি। তার জন্য আমরা 2-3 ধরনের পদ্ধতি করি। এক হচ্ছে সবুজ সার পদ্ধতি, যেটা জমিতে আমরা যদি ধনচে গাছ বা যে কোনো শিম্ব জাতীয় গোত্রের গাছ আমরা চাষ করে কি নরম অবস্থায় কিছুদিন পরে সেই গাছটিকে কেটে জমিতে মিশিয়ে ফেলে দিতে পারি, তাহলে সেটি পচে গিয়ে মাটিতে বিভিন্ন ধরনের জীবাণু, মূলত রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়া, যে বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, আবদ্ধ করে মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় এবং সাথে সাথে জৈব পদার্থ যোগ করে। তাহলে এই ধরনের চাষ সবুজ সারের মাধ্যমে আমি কিন্তু আমার জমিতে আমি গাছের খাদ্যের যোগান দিয়ে দিলাম, যা কিনা আমার অন্তত 25-30% রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিল। এরপরে আমরা জমিতে অ্যাজোলা নামক একটি পানার চাষ করে আমরা কিন্তু জমিতে জৈব সারের পরিমাণ বাড়াতে পারি। ধান চাষের সময় আমরা যদি ধান জমিতে অ্যাজোলার চাষ করি, সেটি একদিকে যেমন ধানের উৎপাদন বাড়াতে সাহায্য করে, আবার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং সেটি যখন পচে মাটিতে মিশে যায়, সে অন্যান্য যে খাবার রয়েছে গাছের জন্য প্রয়োজনীয়, সেই খাবারগুলোকেও বাড়াতে সাহায্য করে। ফলে কি হলো, আমি জমিতেই এইটা চাষ করলাম, জমিতেই সেই জৈব সার তৈরি হলো এবং জমির মধ্যেই মিশে গেল। তার মানে ধরুন, যখন ধান চাষ হচ্ছে তার সঙ্গে সঙ্গেই কি অ্যাজোলা চাষটাও হবে? অবশ্যই ধান চাষের সাথে সাথেই অ্যাজোলা চাষ করতে হয়। অনেক কৃষকের একটা ধারণা থাকে যে এর সাথে চাষ করলে হয়তো ধানের ফলন কমে যাবে, কিন্তু এখানে আমি এটা গুরুত্ব সহকারে বলছি যে এই অ্যাজোলা কিন্তু বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে নিয়ে ধান গাছকে খাদ্যের যোগান দেয়, ফলে ধান গাছের ফলন কিছু কমবে না, বরং বাড়বে। সাথে সাথে ওই জমিতে এই অ্যাজোলা ভবিষ্যতে পচে গিয়ে সেই মাটিতে খাবারের যোগান দেবে, সেই মাটির যে জীবাণু রয়েছে, অণুজীব, যে উপকারী অণুজীব রয়েছে, তাদের পরিমাণ বাড়াবে এবং জৈব পদার্থের পরিমাণ বাড়াবে। ফলে কি হলো, মাটির উর্বরতা বাড়লো। পরবর্তী ফসল চাষের ক্ষেত্রে কিন্তু আমার রাসায়নিক সারের ব্যবহার অনেক কমে গেল। এই লাভটা আমরা পেতে পারি। এছাড়াও এই অ্যাজোলাটি কিন্তু পশুখাদ্য হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কৃষকের বাড়িতে যদি গবাদি পশু থাকে বা হাঁস মুরগি থাকে, তারা কিন্তু এটিকে জমি থেকে তুলে নিয়ে গিয়ে সে তার খাদ্য হিসাবে এটাকে ব্যবহার করতে পারে, কারণ অ্যাজোলার মধ্যে 31% প্রোটিন থাকে, যেটা গবাদি পশু, হাঁস মুরগি এদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তো দুদিক থেকেই লাভ। একদিকে যেমন আমি আমার মাটির স্বাস্থ্য রক্ষা করতে পারছি, সেখানে সারের ব্যবহার কমাতে পারছি, জৈব সারের পরিমাণ বাড়াতে পারছি, আবার সাথে সাথে আমি আমার বাড়ির যে গবাদি পশু রয়েছে তাদের কিন্তু আমি প্রোটিন খাদ্যের যোগান দিতে পারছি। আচ্ছা, এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে ধান চাষের ক্ষেত্রে, যে লিফ কালার চার্ট বা পত্রবর্ণ তালিকা। এইটার মাধ্যমেও কিন্তু আমরা ধান গাছে সঠিক পরিমাণে সঠিক সময়ে নাইট্রোজেন সারের ব্যবহার করতে পারি। এই পদ্ধতিটির সাহায্যে আমরা যদি ধান চাষ করি, আমাদের কিন্তু অনেক কম নাইট্রোজেন সার ব্যবহার করে আমরা কিন্তু প্রায় 15-20% উৎপাদন বৃদ্ধি করতে পারি। কিভাবে করা যায়? হ্যাঁ, এটি আসলে কিছুই না, এটি খুব সহজ একটি পদ্ধতি বা প্রযুক্তি। একটি কার্ড পাওয়া যায়, সেই কার্ডটি বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করলে সেখান থেকে পাওয়া যাবে। সেই কার্ডের মাধ্যমে আমরা ধান গাছের নাইট্রোজেনের অভাব যদি থাকে, সেইটাকে আমরা চিহ্নিত করতে পারি এবং সেই অনুপাতে আমরা কিন্তু তার সারের পরামর্শ পেতে পারি, যেটি
সাধারণভাবে যে সার আমরা ব্যবহার করি তার থেকে অনেক পরিমাণে কম, এবং তার ফলে কী হলো, আমার রাসায়নিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে দিতে পারলাম, আমি পরিমিত সারের ব্যবহার করলাম এবং আমার ফলনটা আগের থেকে প্রায় 15-20% বাড়িয়ে দিতে পারলাম। তো এইরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো নিয়ে আমরা কিন্তু সারের ব্যবহারটাকে সুষম করতে পারি, কম করতে পারি, এবং সাথে সাথে জৈব সারের ব্যবহারটাকেও বাড়াতে পারি, সুসংহত পদ্ধতিতে চাষ করতে পারি। তো চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার যদি ব্যবহার হয়ে যায় তাহলে কি কি হতে পারে? দেখুন, অতিরিক্ত সার ব্যবহার করলে প্রথম ক্ষতি হচ্ছে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, কারণ মাটি তার একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তো সেই ভারসাম্য বজায়ের ক্ষেত্রে মাটিতে যে বিভিন্ন উপকারী জীবাণুকুল রয়েছে তারাও সেইখানে অংশগ্রহণ করে। আমরা যখন অতিরিক্ত সার ব্যবহার করছি, সেই যে ভারসাম্য সেটা বিপর্যস্ত হচ্ছে, ফলে সেখানে একটা অসাম্য তৈরি হয়, যার ফলে অন্যান্য খাবারের যে সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি যেটাকে আমরা বলি, সেইটি কিন্তু বিভিন্নভাবে বিঘ্নিত হয়। সেক্ষেত্রে যে সারের সহজলভ্যতা কম হওয়ার দরকার সেটি বেশি হয়ে যায়, যেটা বেশি হওয়ার কথা সেটা কম হয়ে যায়, এবং বিভিন্ন বিপর্যস্ততা দেখা দেয়। এছাড়াও বিভিন্ন দূষণ ঘটে। এই যে রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার করি, অতিরিক্ত রাসায়নিক সার যখন ব্যবহার হয় না গাছের জন্য, সেগুলো কিন্তু ভেঙে বিভিন্ন ধরনের যৌগিক কম্পাউন্ড তৈরি করে, যেগুলো মাটিতে গিয়ে মাটির যেমন দূষণ করছে, জলেরও দূষণ করছে। আমরা চারপাশে এটা খুব একটা সাধারণ ঘটনা আমরা দেখতে পাই, একটি পরিষ্কার পুকুরের জলে হঠাৎ করে জলটি নীলচে সবুজ হয়ে ভরে গেল এবং পানায় ভরে গেল, এবং যেটি মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ওটা সেচের জন্য ব্যবহারযোগ্য নয়। এটি হওয়ার কিন্তু মূল কারণ হলো ওই আশেপাশের কোনো জমিতে অত্যাধিক হারে ফসফরাস ঘটিত যে সার বা এসএসপির ব্যবহার হয়েছিল, যেটাকে আমরা ইউট্রোফিকেশন বলি বা শৈবাল বিস্ফোরণ। তো এটি কিন্তু এই অতিরিক্ত সার ব্যবহারের একটা কুফল। এছাড়াও বিভিন্ন ভারী ধাতুর কিন্তু পরিমাণ আমাদের জলে, মাটিতে বেড়ে যেতে থাকে। এছাড়াও গাছ যদি অতিরিক্ত পরিমাণ সার পেয়ে যায়, সে কিন্তু তার সবুজ অংশের বৃদ্ধি ঘটিয়ে দেয়, যা অন্যান্য ক্ষতিকারক যে রোগ পোকা রয়েছে তাদেরকে ডেকে আনে। ফলে কি হলো, আমার গাছের যেমন একটা রোগ পোকার আক্রমণ ঘটলো, সাথে সাথে আমার ওষুধের খরচ বাড়লো। আবার সেই ওষুধ ব্যবহারে করতে গিয়ে কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্য খারাপ হলো। ফলে একটার সাথে একটা জড়িত, এবং সামগ্রিকভাবে মাটি, জল, বায়ু, মানুষের স্বাস্থ্য, পশু স্বাস্থ্য, সব কিছুর স্বাস্থ্য কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে এই অতিরিক্ত সার এবং অপ্রয়োজনীয় সারের ব্যবহারের ক্ষেত্রে। তো সেই জন্য পরিমিতভাবে সুষম সার ব্যবহার করাটা আমাদের প্রকৃতি, আমাদের মাটি এবং আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সারের সুষম ব্যবহার, আর এ বিষয়ে একেবারে সোজা সহজ ভাষায় আমাদের বোঝালেন দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ডক্টর মণিদীপ্ত সাহা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.